today's Just Now. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন। আজকে আমরা ফিফথ ফেজের 5-এর ডি ক্লাস করব। আশিস বড়ুয়া ভাই চলে আসছেন। কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, ভালো আছি। শাহাবুদ্দিন আহমেদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রক্সানা খাতুন আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে জানাবেন, লেট মি নো দ্যাট ইউ আর ওকে উইথ মাই ভয়েস অ্যান্ড উইথ মাই স্ক্রিন। রমজান মাসে একজন বলেছেন স্টিল ইন অফিস। আসলে আমরা বাকি বেচগুলো আমরা অফ রেখেছি, আপনাদেরটাই চলছে। রমজান মাসে ক্লাস নেওয়াও আমার পক্ষে খুবই টাফ। সেই দিকে দিনের বেলা, রাতের বেলা তো নেওয়া সম্ভব হচ্ছে না, দিনের বেলা নিতে হচ্ছে। অনেকে অফিসে আছেন। যেহেতু আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকে, সো আমি মনে করি সমস্যা হবে না। ওকে, জাকির আহমেদ ভাই সালাম দিয়েছেন। বিলাস সরকার ভাই বলেছেন ক্লিয়ার। রোকসানা খাতুন আপু বলেছেন ক্লিয়ার। ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। ক্লিয়ার বলেছেন, তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমরা এতদিন ক্লাস করছিলাম ফিফথ ফেজের 5ম ধাপের ক্লাস আমরা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফিফথ ফেজের ক্লাস করছি। আজকে আমরা করব 5-এর ডি। তো এর আগে আমরা 5-এর এ, 5-এর বি, 5-এর সি ক্লাস করেছি, ঠিক আছে? তো আশা করি পিডিএফ ফাইল থেকে আমার ক্লাস দেখে, ক্লাস টেস্টে অংশগ্রহণ করে এগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে যে কি কি পড়ানো হয়েছিল বা কি কি আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো। আমি জাস্ট আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, যেহেতু মাঝখানে একদিন গ্যাপ ছিল। তো আমরা ক্লাস করছিলাম কনজাংশনের উপর। টোটাল ফিফথ ফেজের আলোচনা হচ্ছে কিসের উপর? ইংলিশে কনজাংশন নামে একটা রিলেটেড টপিকস আছে পার্টস অফ স্পিচের। এই কনজাংশন নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম কনজাংশন 3 প্রকার। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং, আর একটা হচ্ছে কোরিলেটিং। দেখুন, আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন কমপ্লিট করেছি। কোঅর্ডিনেটিং কনজাংশনের পর আমরা আসছি কি কোরিলেটিং আর কোরিলেটিভ কনজাংশন। এখন আমরা আজকের ক্লাস করব সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন নিয়ে আমরা বেসিক একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। কোঅর্ডিনেটিং মানে হচ্ছে কি ফ্যান ভয়েসের যেসব কনজাংশনগুলো দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে থাকি সেগুলোকে আমরা বলছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কোরিলেটিভ কনজাংশনগুলো ছিল কোনগুলো? কোরিলেটিভ কনজাংশনগুলো ছিল যেগুলো কিনা একটি ওয়ার্ড না, দুটি ওয়ার্ড মিলে একত্রে কনজাংশনের কাজ করে, সেই ব্যাপারটাকে আমরা বলছিলাম কোরিলেটিভ কনজাংশন। যেমন আমরা আলোচনা করেছিলাম নট অনলি বাট অলসো, ডট ডট, নট অনলি বাট অলসো, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ মিলে কনজাংশনের কাজ করে, তখন আমরা বলছিলাম এগুলোকে কোরিলেটিভ কনজাংশন। আর যখন সিম্পলি একটা ওয়ার্ড কনজাংশনের কাজ করে সেগুলোকে আমরা বলছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশন। মনে রাখার সহজ সূত্র হচ্ছে কি ফ্যান ভয়েস। এরা যখন থাকবে তখন কি হবে? আপনার কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে, ঠিক আছে? যারা আগের ক্লাসগুলো করেন নাই, মিস করেছেন, তারা আগের ক্লাসগুলো করবেন, আগের ক্লাসগুলো দেখবেন, তাহলে এই বিষয়ে ক্লিয়ার হবে এবং তিনটার মধ্যে কি পার্থক্য সেই ব্যাপারটাও ক্লিয়ার হবে। ওকে, পিডিএফ পার নাই না, পিডিএফ দেই নেই, তাহলে পিডিএফ আজকে ক্লাস করার পর দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা এখন চলে আসছি সাবঅর্ডিনেটিং। তো আমরা বলছিলাম যে ব্যাপারটা আমরা এতদিন বলছিলাম তিনটা জিনিসের মধ্যে, সেটা হচ্ছে কি যে এইখানে
কোঅর্ডিনেটিং কনজাংশনের কানেকশন হয় রাজা প্লাস আরেকজন রাজা, মানে সমপ্রজাতির। এখানে বলেছিলাম কো রিলেটিভ কনজাংশনও কানেকশন করে কার সাথে? রাজা প্লাস রাজা, অর্থাৎ রাজায় রাজায় সম্পর্ক হয়, অথবা সম্পর্কটা প্রজা প্লাস প্রজাও হতে পারে। কিন্তু সম্পর্কটা দেখতে হবে, সম্পর্কটা হচ্ছে কি? সম্পর্কটা হচ্ছে সেম প্রকৃতির হতে হবে। দুইটা জিনিস কি হতে হবে? সেম হতে হবে, রাজার সাথে রাজার, রাজার সাথে রাজা, অথবা প্রজার সাথে প্রজার। কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি করবে এবার? সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখুন, এই ক্ষেত্রে এইখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা জানি রাজা সবসময় কি হয়? রাজা আরেক রাজার সাথে কীভাবে সম্পর্ক করে? স্বাধীনভাবে সম্পর্ক করে। আবার সেইমভাবে প্রজা আরেক প্রজার সাথে কীভাবে কানেকশন করে? স্বাধীনভাবে কানেকশন করে। কারণ এক প্রজা আরেক প্রজার উপর ডিপেন্ড করে না, প্রজারা রাজার উপর ডিপেন্ড করে, কিন্তু প্রজা আর প্রজার উপর ডিপেন্ড করে। তার মানে স্বাধীন স্বাধীন, এই দুইটা কনজাংশন স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে আসছিল। বাট সাবঅর্ডিনেটিং কনজাংশনে কি হবে? সাবঅর্ডিনেটিং কনজাংশনে ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। এই ব্যাপারটা হবে কি? রাজার সাথে প্রজার কানেকশন, অর্থাৎ একজন আরেকজনের উপর ডিপেন্ড করতেছে। দেখুন এখানে রাজা স্বাধীন, বাট প্রজা এখানে কি? আপনার ডিপেন্ডেন্ট, কারণ প্রজাকে ডিপেন্ড হতে হয় রাজার উপর। অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে এই রকম, প্রজারা যারা ডিপেন্ডেন্ট আছে, নির্ভরশীল আছে, তাদেরকে যার উপর নির্ভর করে তার সাথে অ্যাড করে দেওয়াই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ। ঠিক আছে? তো এগুলোর মধ্যে আমরা পার্থক্য আপনাকে অলরেডি শিখিয়েছি, তারপরে আমরা একটু বলি মনে করিয়ে দেওয়ার জন্য। অনেকে হয়তো নতুন, আগের ক্লাস করেন নাই, মিস করেছেন। তো এই তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে কি? তিনটার মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে এই যে এরা হচ্ছে আপনার সমপ্রকৃতির ওয়ার্ডস। এরা কাকে অ্যাড করে? সমপ্রকৃতির ওয়ার্ডস অথবা ক্লজ অথবা ফ্রেজ। দেখুন এরা তিনটা জিনিসকে অ্যাড করতে পারে। সেম ওয়েতে আপনার এটা কিন্তু সেম ওয়েতে এরাও এই কনজাংশনগুলোও কিন্তু আপনার কি করে? ওয়ার্ডস, ফ্রেজ এবং ক্লজকে কানেকশন করে। বাট একটা জায়গায় গিয়ে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করে? শুধু ক্লজেস, অর্থাৎ এইখানে শুধু ক্লজের সম্পর্ক হবে। এবং কি ক্লজ হবে? একটা হবে স্বাধীন আর একটা হবে পরাধীন। এই স্বাধীনের সাথে পরাধীনের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্যই সাবঅর্ডিনেটিং কনজাংশনের আবিষ্কার হয়েছে। ঠিক আছে? এখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো শিখতে যাচ্ছি, তো চলুন আমরা শুরু করি। আমরা 5 ডিতে চলে আসলাম। 5 ডি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, লিস্ট অফ সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা এখানে কিছু লিস্ট দিয়েছি, সো এই লিস্টগুলো মনে রাখার জন্য আপনি এইরকম একটা লাইন মনে রাখতে পারেন, আ হোয়াইট ভাস। এখানে আ দিয়ে হচ্ছে আফটার, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ লং অ্যাজ মাচ অ্যাজ সুন অ্যাজ দো। বি দিয়ে হচ্ছে বিকজ, বিফোর, বাই দ্য টাইম। ই দিয়ে হচ্ছে ইভেন ইফ, ইভেন দো। জি দিয়ে হচ্ছে গিভেন দ্যাট, কনসিডারিং দ্যাট, ডিউ টু ফ্যাক্ট দ্যাট, এরকম। আই দিয়ে হচ্ছে ইফ অনলি, ইফ ওয়েন, ইফ দেন, ইন অর্ডার দ্যাট, ইন কেস, ইন দ্য ইভেন দ্যাট, in as much as, because, in consideration of the fact that, in so far as, to the extent or degree that। যে দিয়ে হচ্ছে just as, in the same way as। এল দিয়ে হচ্ছে lest or like। এন দিয়ে হচ্ছে now that। ও দিয়ে হচ্ছে once, only, if, only। পি দিয়ে হচ্ছে provided that, শুধু provided। তারপর since, so that, supposing, should, ইফের মতো কাজ করে। শুড কখনো কখনো শুডও কনজাংশনের মতো কাজ করে। টি দেন, দ্যাট, দো, টিল। ইউ হচ্ছে আনলেস, আনটিল। ডাব্লিউ হচ্ছে ওয়েন, ওয়েনিভার, ওয়েয়ার, ওয়েরিভার, ওয়াইল। এগুলোকে আমরা মোটামুটি কনজাংশন হিসেবে জানি, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে জানি। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অগণিত, মানে এগুলো লিমিট নাই, নতুন আসতেছে এরকম। বাট কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু লিমিটেড। কোরিলেটিভ কনজাংশনগুলো কিন্তু মানে লিমিটেড ছিল। আমরা এখানে ফ্যান বয়েসের মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছি, আর এখানে আমরা কোরিলেটিভ কনজাংশনগুলো কতগুলো সুনির্ধারিত, নট অনলি বাট অলসো, তারপর এই টাইপের কিছু ছিল, ঠিক না? আর সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে লিমিটলেস, বলতে এটারও একটা লিমিট আছে, আহামরি তেমন কিছুই না। যেগুলো আমরা এখানে পিডিএফে রেখেছি সেই জিনিসগুলোই আমরা যদি শিখি, এগুলো দিয়েই সেন্টেন্সগুলো তৈরি হয়, ঠিক আছে? আর বাইরে আর কোনো
নেই। তো আমরা দেখুন প্রথমে আমরা কমার ব্যাপারটা একটু দেখি যে কমা তাহলে কিভাবে সেন্টেন্সের মধ্যে কাজ করে, কখন কোথায় বসবে। তো আমরা বলছিলাম রাজা রাজা এবং প্রজা প্রজার সাথে কানেকশন হয়। এক্ষেত্রে দেখুন যদি প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বসান, অর্থাৎ প্রথমে রাজাকে বসান আর পরে আপনি প্রজাকে বসান, তাহলে আপনার কোনো কমা দিতে হবে না। কেন কমা দিতে হবে না? কারণ প্রথমে যার থাকার কথা সে আছে, ঠিক না? সাবঅর্ডিনেটিং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কি রাজা, তাহলে প্রথমে রাজাকে রাখতে হবে। মনে রাখবেন এইভাবে, প্রথমে রাজাকে রাখতে হবে, রাজা আছে, এরপর প্রজার আসন। যদি এইভাবে বসে তাহলে কোনো কমার দরকার নেই, সিরিয়াল ওয়াজে আসে, ঠিক না? কিন্তু যদি দেখেন যে ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট মিন্স প্রজা চলে আসছে সামনে আর রাজা চলে গেছে পিছনে, তার মানে কি সিরিয়াল ব্রেকিং করছে। তার মানে রাজা এখন ইতস্তত বোধ করবে যে ভাই তোর সাথে আমার যায় না, প্রজা তুই, তোর সাথে একটা ব্যারিকেড লাগবে, আমার একটু সেপারেট থাকতে হবে, সেই কারণে একটা কমা ইউজ করবেন। এটা হচ্ছে প্রচলিত একটা রুলস। তবে এটার কমা যে দিতেই হবে এরকম না, কিন্তু ছোট ছোট এই ধরনের বাক্য যেগুলো আমরা সচরাচর লিখি সেখানে আপনি কমাটা দিবেন। কমাটা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না, এটা হচ্ছে কি প্রচলিত নিয়ম, ইংলিশের প্রচলিত রুলস, এরা এই কাজটা করে, ঠিক আছে? তো এই আকারে আপনাকে কমার ব্যাপারটা দেখতে হবে। কমা না দিলে আপনাকে ব্যাপারটা বলা হবে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী আপনার সেন্টেন্স ভুল হবে, আমাদের বাংলাদেশে আপনার সেন্টেন্স কেটে দিবে। সো কমার ব্যাপারটা দেখবেন যে প্রথমে যদি রাজা হয় পরে প্রজা বসলে কমার দরকার নেই, কিন্তু প্রথমেই যদি প্রজা বসে পড়ে আর রাজাকে যদি শেষে বসতে হয় তাহলে রাজা সেটা মানবে না, তখন কমা দিয়ে সেপারেট করে দিবেন, ব্যাস। তাহলে কমার ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। এখন আমরা ক্লজ উইথ সাবঅর্ডিনেটিং কনজাংশন, সিম্পল একটা ক্লাস, এগুলো আপনারা জানেন। তো আমরা এখন বিকজ দিয়ে কীভাবে সেন্টেন্স লিখবো, এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো বিকজ দিয়ে আপনারা সেন্টেন্স অনেকেই জানেন, অনেকেই পারেন, আমরা জাস্ট একটু দেখি। আই ডিডন্ট আনসার ইউর মেসেজেস, আমি তোমার মেসেজের উত্তর দিতে পারিনি বিকজ, কারণ আই ওয়াজ আউট অফ দ্য কান্ট্রি, আমি দেশের বাইরে ছিলাম। তাহলে বিকজ এটা যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, মনে রাখবেন সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে এখানে অবশ্যই একটা ক্লজ লিখতে হবে, আই ওয়াজ আউট অফ দ্য কান্ট্রি। এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? এই বিকজ থেকে শুরু করে যেটা, সেটা কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ। বিকজের সাথে যে ক্লজটা, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, আর এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেটর মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, একজন জিজ্ঞাসা করেছেন সাবঅর্ডিনেটিং মানে কি? সাবঅর্ডিনেটর মানে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ যে সাবঅর্ডিনেটিং ক্লজকে অ্যাড করে সে হচ্ছে সাবঅর্ডিনেটর। বিকজের ব্যাপারগুলো আপনারা জানেন, সিন্সের ব্যাপারগুলো আপনারা জানেন অলরেডি, এগুলো আমরা আলোচনা করেছি কোথায় বলেন তো? অ্যাডভার্বের ফেজে, অর্থাৎ থার্ড ফেজে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছি। সাবঅর্ডিনেটিং কনজাংশনের ম্যাক্সিমাম ক্লজ কি অ্যাডভার্ব ক্লজে পড়ে, সে কারণে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ চ্যাপ্টারে আমরা এগুলো পড়ে আসছি। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা পড়ে আসছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, সেই ক্যাটাগরির একটা ক্লজ। এবং এটা প্রথমত ফাংশন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, বাট এটা এখানে কাজ করছে ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে। এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। সিন্সের ব্যাপারটা হচ্ছে কি রিজন হিসেবে সিন্স যখন বসে, আই ডিসাইডেড টু বেক কাপ কেকস। দেখুন, সিন্স ইট ওয়াজ মার্জুরিস বার্থডে, সিন্স ইউ আর অলওয়েজ লেট, আই এম গোয়িং টু স্টার্ট শোয়িং আপ লেট টু। Ever since I was young, I have always wanted to become a scientist. What have you been up to since school ended? এগুলো দেখুন বাংলা করে দেওয়া আছে, স্কুল শেষ হওয়ার পর থেকে আপনি কি করছেন। এবার দেখুন until, I usually sit around in my office until my boss gives me work to do. এগুলো দেখুন until হচ্ছে কি যতক্ষণ না এরকম। until you came into my life, যে পর্যন্ত না বা যতক্ষণ না আপনি আমার জীবনে না আসা পর্যন্ত, I wasn't quite sure where I would find love, কোথায় আমি ভালোবাসা খুঁজবো এই ব্যাপারটা নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। ওকে, হোয়াইট ভাস কি একজন জিজ্ঞাসা, হোয়াইট ভাস হচ্ছে মানে মনে রাখার জন্য একটা টেকনিক আর কি, এগুলো এটা মনে রাখার দরকার নেই, এটা জাস্ট হোয়াইট ভাস মানে অক্ষরগুলো মনে রাখবেন কিভাবে সেটা, এটা মনে রাখার দরকার নেই।
আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন কি না একটা বাক্যে একটা ওয়ার্ড সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য কি করবেন, সেটা বোঝার জন্য এই যে কনজাংশনটাকে আপনি চিহ্নিত করবেন যে সেটা সাবঅর্ডিনেটিং নাকি কোঅর্ডিনেটিং বা কোরিলেটিভ। তো এটা তো কোরিলেটিং হবে না, কারণ কি এটা সিম্পলি একটা ওয়ার্ড। বাদ তারপর হচ্ছে কি কোঅর্ডিনেটিং হওয়ার সম্ভাবনা আছে কি না। দেখুন, কোঅর্ডিনেটিং হবে কখন, যখন ফ্যান ভয়েস হয়। যদি ফ্যান ভয়েস না হয় তাহলে সেগুলো কি, তাহলে বাদ বাকি সবই হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাটস ওয়াই নো নিড টু মেমোরাইজ দিস টাইপস অফ কনজাংশন। অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো হচ্ছে কি ফ্যান ভয়েসের মধ্যে নাই, এরপর হচ্ছে কি কো রিলেটিং কনজাংশনের মধ্যে নাই, বাকিগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, সো এটা সিম্পলি আপনি মনে রাখতে পারবেন। তো এই ব্যাপারটা দেখুন বুঝতে পেরেছেন কিনা। যাই হোক, আমি এই হোয়াইট ভার্সটা এখান থেকে কেটে দিই, অনেকে দেখবেন এবং কি কনফিউশন হয়ে যাবেন। আমি এগুলোকে সিরিয়াল ওয়াইজ লিখেছি, ধরেন এ বি, তারপর সি এর কোনো কনজাংশন নাই, ডি এর নাই, তারপর ই এর আছে, এবার আমি সিরিয়াল ওয়াইজ লিখেছি অক্ষর দিয়ে দিয়ে, যাতে একসাথে আপনি পড়তে পারেন। এগুলো মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? আবারও বলি, মুখস্থ করার কোনো দরকার নাই। আনটিল ব্যাপারটা মানে এই ওয়ার্ডগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করি এটা আপনারা সবাই জানেন, জাস্ট এখানে দেয়া আছে, পিডিএফ থেকে একটু পড়বেন। when it started to snow everyone started posting status on Facebook. যখন তুষারপাত শুরু হয়, when it started to snow, যখন তুষারপাত শুরু হয় তখন সবাই ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করতে শুরু করে। whenever মানে হচ্ছে কি যখনই। whenever I try to comfort people, যখনই আমি আমার মানুষকে কমফোর্ট করতে চাই তখনই কি হয়, I somehow make things worse, আমি আরও ওর্স করে ফেলি, আরও খারাপ করে ফেলি বিষয়গুলোকে। যখন আমি ভালো করতে চাই তখন আরও খারাপ হয়ে যায়, এরকম সেন্স থেকে এটা লেখা হয়েছে। ওকে, সো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। whenever ব্যাপারটা হচ্ছে কি যখনই। তো এটা গেল, আমরা চলে আসছি ওয়াইলের ব্যাপারে। এই ওয়াইল শব্দটা কিভাবে আমরা সেন্টেন্সে লিখব দেখুন। আই অফেন গেট ডিস্ট্র্যাক্টেড, আমি প্রায়শই পড়াশোনা করার চেষ্টা করার সময় অন্যমনস্ক হয়ে পড়ি। আই অফেন গেট ডিস্ট্র্যাক্টেড ওয়াইল ট্রাইং টু স্টাডি, মানে আমি প্রায়শই পড়াশোনা করার চেষ্টা করার সময় অন্যমনস্ক হয়ে পড়ি। ঠিক আছে, এটা আমরা রিডিউস ক্লজে পড়েছি। এটাকে আপনি কীভাবে রিডিউস করতে পারেন, রিডিউস হয়েছে কীভাবে, ওয়াইল আই ওয়াজ ট্রাইং, I am trying to study। তো আমি প্রায় পড়াশোনা করার চেষ্টা করার সময়, পড়াশোনা যখন করার চেষ্টা করি তখন অন্যমনস্ক হয়ে যায়। তার মানে এখানে ওয়াইল হচ্ছে কি একটা টাইম, যে টাইমটা আপনার পাশাপাশি হচ্ছে। পাশাপাশি বলতে সিমুয়েলটেনাস কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে আমরা ওয়াইলের ব্যবহার করে থাকি। তারপর দেখুন, ওয়াইল মাই প্যারেন্টস ওয়ার আওয়ে ফর দ্য উইকেন্ড, যখন আমার বাবা মা সপ্তাহান্তে বাইরে ছিলেন, আমি এবং আমার ভাই একটি বাড়ির পার্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাই ব্রাদার অ্যান্ড আই ডিসাইডেড টু থ্রু আ হাউস পার্টি। সো এখানে ওয়াইলের মানে হচ্ছে কি যখন, আর এই যখনটা মানে হচ্ছে কি, এই যখনটা মানে হচ্ছে আপনার একদম পাশাপাশি, একদম সিমুয়েলটেনাস যে ব্যাপারটাকে বলা হয়। দেখুন এখানে তাহলে ওয়াইলের সাথে ওয়েনের পার্থক্য কী, ওয়াইলের সাথে ওয়েনের পার্থক্য কী তাহলে দেখুন। ওয়াইল, এটা আমরা ওয়াইলের ব্যাপারটা আমরা থার্ড ফেজে আমরা ভালো করে শিখেছি। দেখুন থার্ড ফেজে যাবেন, থার্ড ফেজের 3-এর সম্ভবত এইচ ক্লাসের দিকে যাবেন, তাহলে ওয়াইলের ব্যাপারটা পাবেন। আর ওয়েন এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, কারণ
ওয়াইল যুক্ত আর ওয়েন যুক্ত ক্লজগুলো কি ক্লজ হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আর অ্যাডভার্বে আমরা এগুলো পড়ে ফেলেছি অলরেডি। দেখুন এখানে ওয়াইলের মানে হচ্ছে কি, ওয়াইলের মানে তিনটি হতে পারে। একটা হচ্ছে যখন, আরেকটা হচ্ছে যদিও, আরেকটা হচ্ছে যেখানে সেখানে, একদিকে অপর পক্ষে, হ্যাঁ যেখানে সেখানে, আবার কি হতে পারে একদিকে এই অন্যদিকে ওই, এটাকে বলা হয় কন্ট্রাস্ট। পত্রিকা খুললে আপনি এরকম দেখবেন কন্ট্রাস্ট ক্লজ। এটাকে কি ক্লজ বলে? কনসেশন ক্লজ। কনসেশন মানে এটা ছাড় দেওয়া অর্থে। আর এটা হচ্ছে কি টাইমিং ক্লজ, টাইম এক্সপ্রেশন, ঠিক আছে। তো ওয়াইলের তিনটা ব্যবহার আছে, আপনারা তিনের এই ক্লাসটা দেখেছেন অলরেডি যারা ক্লাস করছেন। আর ওয়েন হচ্ছে কি, ওয়েন হচ্ছে জাস্ট যখন। তাহলে এই যখন আর এই যখনের মধ্যে পার্থক্য কী? তাহলে ওয়াইল আর ওয়েন তো একই হয়ে গেল। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই কাজটা আপনি সিমুয়েলটেনাস করেন। সিমুয়েলটেনাস করি কিভাবে? যেমন আমি পড়ার সময় অন্যমনস্ক হয়ে যাই, তার মানে কি সিমুয়েলটেনাস ঘটনাটা, আমি পড়ার সময় অন্যমনস্ক হয়ে যাই, ঠিক আছে। আর এই যখনটা কি? এই যখনটা হচ্ছে ধরেন কেউ যখন দরজায় নক করে তখন আমি, যখন কেউ দরজায় নক করে তখন আমি দরজা খুলি। নক করার ব্যাপারটা আগে হয়ে যায় আর দরজা খোলার ব্যাপারটা পরে হয়। তার মানে এখানে একটা সেগমেন্ট আছে, সময়টা সিমুয়েলটেনাস না, মানে নক করতেছে আর খুলতেছে এরকম না। ব্যাপারটা হচ্ছে কি নক করেছে, নক করা শেষ, তারপর আপনি কি করেছেন? দরজা খুলেছেন। এটা সময়টা টেন্স টু জিরো হতে পারে, বাট এটা কি না, সিমুয়েলটেনাস না কাজটা। তখন আমরা ওয়েন ব্যবহার করি, ঠিক আছে। হ্যাঁ, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি তখন কি বললা, তার মানে জিজ্ঞাসা করা আগে হয়েছে, তারপর কি সে কথাগুলো বলেছে, ঠিক না। আমরা যেমন ধরেন আমি ক্লাস করাচ্ছি আর ক্লাস করার সময় আপনারা কথা বলতেছেন, তাহলে সেটা হচ্ছে কি ওয়াইল, সিমুয়েলটেনাস। আমি ক্লাস করাচ্ছি সময় ছেলেরা কথাবার্তা বলছিল, তাহলে এটা হচ্ছে ওয়াইল। আর ওয়েন হচ্ছে কখন? যখন কিনা একটা কাজ সেগমেন্ট সেপারেট থাকে, যে দরজায় নক করেছে তারপর আমি দরজা খুলেছি, যখন সে দরজায় নক করলো তখন আমি দরজা খুললাম। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটার মধ্যে একটা সেগমেন্ট আছে, এটা হচ্ছে ওয়েন। এখন যদিও অর্থে ওয়াইল কখন ব্যবহৃত হবে, এটা জাস্ট আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করে। কনটেক্সটটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে আপনি যদিও নেবেন নাকি যেখানে সেখানে। এই যেখানে সেখানে কিন্তু স্থান না, এটা হচ্ছে মানে আমরা বলি আর কি, যেখানে মুসলমান মানুষ, যেখানে এখন রমজান মাস চলতেছে, হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম, দ্রব্যাদির পণ্যের দাম কমার কথা, সেখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। এই যে যেখানে সেখানে বলছি আমি, এই কথাগুলো হচ্ছে কি, আমি কিন্তু কোনো স্থান বুঝাইনি, এই কথাগুলো আমি আসলে কন্ট্রাস্ট, দুইটা পক্ষ তুলনা বোঝানোর জন্য ব্যবহার করেছি। সেক্ষেত্রে আপনি ওয়াইল ব্যবহার করবেন। রমজান মাসে যেখানে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে দ্রব্যের মূল্য কমানো হয়, সেখানে বাংলাদেশে হরহর করে বেড়ে যায়। এই ধরনের কথাবার্তা আপনি কী দিয়ে বলবেন? ওয়াইল দিয়ে বলবেন, ঠিক আছে। তো এটা একটা বিষয়, এটা হচ্ছে কন্ট্রাস্ট। আর যদিও মানে কি, যদিও দিয়ে বলবেন সেটা যে যদিও আমাদের দেশে রমজান, তবুও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আপনি ওয়াইল দিয়ে সেন্টেন্স লিখতে পারবেন। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন ওয়াইলের ব্যাপারটা। এরপর আমরা চলে আসি আপনার এজ। দেখুন এজের যে ব্যাপারটা সেটাও আপনারা সবাই জানেন। এজকে আমরা যেহেতু হিসেবে ব্যবহার করি, আবার ওয়াইল হিসেবে ব্যবহার করতে পারি সময়ের সাথে সাথে। অ্যাজ the night drew on, the crowd became noisier and noisier. রাত বাড়ার সাথে সাথে জনতা শোরগোল এবং কোলাহলপূর্ণ হয়ে ওঠে। এই অ্যাজের দুটি ব্যবহার আছে। হ্যাঁ, অ্যাজের দুটি ব্যবহার, একটা হচ্ছে কি, এগুলো আমরা থার্ড ফেজে আলোচনা করেছি, আমি বারবার বলছি। দেখুন অ্যাজের একটা ব্যবহার হচ্ছে
সাথে সাথে কোনো কিছু হওয়া, মানে একটা জিনিস হচ্ছে নিয়ামক বা প্রভাবক হিসেবে কাজ করা। কি ফিজিক্সের ভাষাটাকে বলা হয় নিয়ামক বা প্রভাবক হিসেবে কাজ করা। প্রভাবক হিসেবে কাজ করা মানে কি, যেমন ধরেন এই যে বাংলাদেশে একটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা যখন একটা শুরু হয়, মানে একটা টপিকস হয়, তখন এটা ভাইরাল হয়ে যায়। বাংলাদেশে কি হয়ে যায়, সাথে সাথে একটা দেখা যাচ্ছে শোরগোল পড়ে যায়, যে সেই বিভিন্ন কাহিনী নিয়ে, ঠিক আছে। তো এই অ্যাজের ব্যাপারটা হচ্ছে ওই রকম, যে মনে করেন যে কোনো একটা জিনিস হচ্ছে, সেটার নিয়ামক বা প্রভাব হিসাবে কোন ঘটনাটা ঘটতেছে, সেই রকম একটা ব্যাপারে আমরা অ্যাজ ব্যাপারটা লিখি। আবার আরেকটা হচ্ছে কি আপনার যেহেতু, সরাসরি যেহেতু বা কারণ হিসেবেও আমরা কি করি, অ্যাজ ব্যাপারটা লিখি। যেহেতু বা কারণ, যেহেতু সেহেতু অর্থেও আমরা কি করি, অ্যাজের ব্যাপারটা লিখি কারণ হিসেবে, ঠিক আছে। সিন্স এবং বিকজের মতো, সিন্স এবং বিকজের যে কারণ আছে সেটার ক্ষেত্রে আমরা এটা লিখি। তবে অ্যাজের ব্যাপারটা অনেকটাই কি কাছাকাছি, মানে একটার পর পর আরেকটা, সাথে 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 সেন্সে, ঠিক আছে, সাথে সাথে সেন্সে অ্যাজের ব্যাপারটা আমরা লিখি, ঠিক আছে। তাহলে এখানে দেখুন অ্যাজ দি নাইট ড্রিভ অন, মানে ড্রিভ অন মানে কি রাত বাড়ছে, আমরা বলি না রাত বাড়ছে, আর কোলাহল, শোরগোল এবং কোলাহলপূর্ণ হয়ে উঠছে, এইরকম ক্ষেত্রে আমরা সাথে সাথে অর্থে এটাকে করে থাকি। আবার দেখুন ইউ শুড বি কেয়ারফুল গোয়িং টু দ্য জিম অ্যাজ ইউর অ্যাঙ্কেল ইজ স্টিল আ লিটল উইক। আপনার জিমে যাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া উচিত, কেননা আপনার গোড়ালি এখনও কিছুটা দুর্বল। হ্যাঁ, তো এটা হচ্ছে কি নিয়ামক বা প্রভাবক হিসেবে কাজ করছে। যেহেতু আপনার গোড়ালি এখনও দুর্বল, আপনাকে সতর্কতার সাথে জিমে যাওয়া উচিত। এই অ্যাজের সাথে আমরা একটা অ্যাজের সাথে একটা জাস্ট শব্দ ইউজ করতে পারি একটু জোরালো ভাব দেওয়ার জন্য। যেমন আই রোট মাই এসি উইথ 5 প্যারাগ্রাফস, 5টা প্যারাগ্রাফ দিয়ে আমি আমার এসিটা লিখেছিলাম। জাস্ট অ্যাজ মাই প্রফেসর টোল্ড মি টু ডু ইন দ্য ইনস্ট্রাকশনস, মানে কি আমি 5টি অনুচ্ছেদ দিয়ে আমার প্রবন্ধটি লিখেছিলাম, ঠিক যেমন জাস্ট অ্যাজ মাই প্রফেসর টোল্ড মি টু ডু ইন দ্য ইনস্ট্রাকশনস, মানে জাস্ট অ্যাজ ঠিক যেমনটি, ঠিক যেমনটা। হ্যাঁ, আরেকটা জিনিস দেখুন অ্যাজের কিন্তু আরেকটা মানে হচ্ছে যেমন, ওই যে অ্যাজ ইউ, অ্যাজ যেমন, যেমন যেমনটা তিনি বলেছিলেন তেমনটা আমি করেছি, যেমনটা শোনায় ঠিক ওই রকমই আমার কাছে লেগেছে, যেমনটা শুনতে তেমনটা বলতে। এই যেমন অর্থেও কিন্তু ব্যাপারটা আমরা ব্যবহার করে থাকি। যেমন আপনার এই একটা জনপ্রিয় প্রবাদ আছে, সেটা হচ্ছে কি অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আর এই জাস্টের এই অ্যাজের আগে আপনি যদি একটা জাস্ট বসান, তাহলে এটা জাস্ট একটু এমফেসাইজ করবে, জাস্ট অ্যাজ, যেমন ঠিক যেমন, ঠিক যেমনটা করে তুমি, যেমন যেমন তুমি আমাকে বলেছিলে ঠিক তেমন তেমন আমি কাজটা করেছি, এই সেন্সে জাস্ট অ্যাজ আপনি ব্যবহার করতে পারেন একসাথে। তারপর দেখুন আমরা চলে আসি ওয়ান্স। এই ওয়ান্সকেও আমরা কিভাবে কনজাংশন হিসেবে ব্যবহার করি, যেমন I only started to seriously rethink my life. আমি একবার কলেজ স্নাতক হওয়ার পরে আমার জীবন নিয়ে গুরুত্ব সহকারে পুনর্বিবেচনা করতে শুরু করি। Once I graduated college. Once I graduated college. এইখানে ওয়ান্সের মানে হচ্ছে একবার, যখনই, এখানেও যখনই মানেটা মানে একবার, আমরা বলি না যে একবার খালি আমাকে শেষ করতে দাও, বুঝাবো তখন। তো এগুলো বাংলায় বিভিন্ন সেন্সে আমরা ইউজ করি। একবার কথাটা আমরা মাঝে মাঝে বলি, আবার মাঝে মাঝে বলিও না, ঠিক আছে। ওয়ান্স আই গ্র্যাজুয়েটেড কলেজ, আমি যদি একবার গ্র্যাজুয়েটেড হই, একবার খালি হতে দাও। হ্যাঁ, তার মানে এটার মানে হচ্ছে কি যখনই আমি এটা হব তখনই আমি এটা বুঝাবো, ঠিক আছে, হওয়ার পরে আমি এটা বুঝাবো। আপনি বিভিন্ন সেন্স থেকে বাংলায় আমরা বাক্যটা বলি, তবে ওয়ান্সের মানেটা হচ্ছে এইরকম যে একবার এটা হই, তারপর আমি আপনাকে বুঝাবো কত দানে কত চাল। ওয়ান্স আই অ্যাকচুয়ালি স্টার্টেড গোয়িং টু মিউজিয়াম, একবার আমি জাদুঘরে যেতে শুরু করি, তারপর দেখো আই রিয়েলাইজ দ্যাট, তারপর আমি দেখলাম আই রিয়েলি লাইক দ্যাম, তারপর আমি তাদেরকে পছন্দ করতে শুরু করলাম। ওয়ান্স আই অ্যাকচুয়ালি
স্টার্টেড গোয়িং টু মিউজিয়াম। যখন নাকি একবার আমি মিউজিয়ামে যেতে শুরু করলাম, হ্যাঁ, তখন আমি ফিল করলাম যে আমি এটাকে আসলে ভালোবাসতে শুরু করেছি, ভালো লাগতে শুরু হয়েছে। ইফের ব্যাপারটা নতুন না, ইফের ব্যাপারটা আপনারা সবাই জানেন। অ্যাজ ইফ হচ্ছে কি যেন, এটারও ব্যাপারটা নতুন না, এটা আপনারা সবাই জানেন। অ্যাজ ইফ মানে এটা আপনার ব্যঙ্গার্থক হিসেবে এটা ব্যবহার করা হয়। ট্রিটস মি অ্যাজ ইফ আই ওয়ের হিজ সিস্টার নট হিজ গার্লফ্রেন্ড। সে আমাকে এমনভাবে ব্যবহার করে যেন আমি তার বোন, তার বান্ধবী নই। সো অ্যাজ ইফের ব্যাপারগুলো আপনারা জানেন। আর লাইক, এই লাইক শব্দটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা জানি লাইক মানে হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব হিসেবে এটা হচ্ছে কি পছন্দ করা। হ্যাঁ, তো লাইকের ব্যাপারটা আই ডিড দি ডিশেস লাইক ইউ টোল্ড মি টু, এখানে লাইক হচ্ছে কি কনজাংশন। দেখুন কিভাবে, আই ডিড দি ডিশেস মানে আমি থালা বাসন ধুয়ে ফেলেছিলাম, বা সরি ডিশেস তো মানে খাবার এখানে বোঝাচ্ছে যে আই ডিড দ্য ডিশেস। হ্যাঁ, খাবারগুলো গুছানো বা থালা বাসন প্লেটে মানে ডাইনিং টেবিলে খাবার টাবার গুছানোকে আমরা ডিশেস বলি, ডু দ্য ডিশেস। ঠিক আছে, ধোয়া, খাওয়া, খাবার সাজানো, এরকম ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি। আই ডিড দ্য ডিশেস লাইক ইউ টোল্ড মি টু ডু। এখানে টু এর পর বাকি অংশ আপনি বললেও পারেন, আবার না বললেও পারেন। যেহেতু রিপিট হচ্ছে সে কারণে না বললে হবে। টু ডু আই ডিড দ্য ডিশেস লাইক ইউ টোল্ড মি টু ডু মানে হচ্ছে কি তুমি আমাকে যেভাবে যেভাবে বলেছ আমি ঠিক সেভাবে করেছি। এখানে লাইক মানে হচ্ছে যেভাবে সেভাবে, যেই রকম করে, যেমনটা করে তুমি বলেছ ওরকম করে। আই ডিড দ্য ডিশেস লাইক ইউ টোল্ড মি টু ডু। তুমি আমাকে যা বলেছিলে, যেভাবে বলেছিলে আমি সেভাবেই খাবারের পাত্রগুলো বা খাবারগুলো সাজিয়েছি, খাবারগুলো করেছি। দ্য ডিশ দ্যাট ওয়াজ সার্ভড লুকড, এখানে আপনি আবার জাস্ট আনতে পারবেন। জাস্ট আনলে কী হবে, একটু মানে এমফেসাইজ হবে। দ্য ডিশ দ্যাট ওয়াজ সার্ভড লুকড জাস্ট লাইক ইট ডিড ইন দ্য মেনু। জাস্ট লাইক ইট ডিড ইন দ্য মেনু মানে মেনুতে যেরকম এটা ছিল ঠিক এরকমই হয়েছে খাবারটা। যে খাবারটি পরিবেশন করা হয়েছিল তা মেনুতে যেমন ছিল ঠিক তেমনই দেখাচ্ছিল। জাস্ট লাইক ইট ডিড ইন দ্য মেনু, মেনুতে এটা যেরকম করা ছিল ঠিক ওই রকমই আছে। সো জাস্ট লাইক এগুলোর মানে হচ্ছে কি আপনার অনেকটাই ঠিক যেমনটা হুবহুব এরকম। তারপর দেখুন এই লাইক ব্যাপারটা অনেক সময় অ্যাজ ইফের মতো ব্যঙ্গার্থক অর্থ ব্যবহৃত হতে পারে। যেমন সামটাইমস আই ফিল লাইক, সামটাইমস আই ফিল লাইক, সামটাইমস আই ফিল লাইক। এই ফিল লাইক দিয়ে কিন্তু আমরা অনেক কথা বলি। ফিল লাইকের পর যদি সরাসরি ভার্ব আসে তাহলে আপনি কি করবেন, আইএনজি যুক্ত করে দিবেন। আর যদি সাবজেক্ট ভার্ব হিসেবে লিখেন তাহলে সাবজেক্ট ভার্ব হিসেবে লিখবেন। সো সামটাইমস আই ফিল লাইক কেইরা ইগনোরস মি অন পারপাস। অন পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কেইরা ইগনোরস মি অন পারপাস। সামটাইমস আই ফিল লাইক, কেন জানি আমার মাঝে মাঝে মনে হয় যে কেইরা আমাকে ইগনোর করে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে। সো এক্ষেত্রেও আপনি লাইক ব্যবহার করতে পারবেন। ডোন্ট ট্রিট মি লাইক আই এম অ্যান ইডিয়ট। আমার সাথে এমন আচরণ করবেন না যেন আমি একজন কি ইডিয়ট বা বোকা। সো আমি একটা বোকা এরকম মনে করে আমার সাথে আচরণ করবেন না, আমার সাথে ব্যবহার করবেন না। ডোন্ট ট্রিট মি লাইক আই এম অ্যান ইডিয়ট। সো লাইক শব্দটা অনেকগুলো ব্যবহার আছে। লাইক শব্দটা এখানে কনজাংশনে ব্যবহার দেখালাম। লাইক শব্দটা হতে পারে ভার্ব, হতে পারে প্রেপোজিশন, হতে পারে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আনলেস হচ্ছে কি যদি না, নেগেটিভ, ইফের নেগেটিভ হচ্ছে আনলেস, এগুলো আপনারা পারবেন। ইন কেস হচ্ছে যদি এরকমটা হয়, যদি ঘটে যায়, যদি এমন হয়ে যায়। ইন কেস আই সেন্ড দ্য মেসেজ টোয়াইস, আমি মেসেজটা 2 বার পাঠালাম। ইন কেস যদি এমনটা ঘটে যায়, কেমনটা, দ্য ফার্স্ট ওয়ান ডিডন্ট গো থ্রু,
প্রথমটা যদি না যায়, যদি এরকমটা ঘটে যায়, ইন কেস দ্য ফার্স্ট ওয়ান ডিডন্ট গো থ্রু, প্রথমটা না যায় এই ভয়ে বা এই ভেবে আমি সেন্ড দ্য মেসেজ টুয়াইস, আমি মেসেজটা 2বার পাঠিয়েছিলাম। সো ইন কেসের মানে হচ্ছে যদি এমন হয় যে পাশে আমরা বলি না পাশে যায় কি না যায়, প্রথম মেসেজটা যায় কি না যায়, সেটা ভেবে আমি কি করলাম 2বার মেসেজটা পাঠিয়েছি। এটা হচ্ছে আপনার ইন কেসের ব্যাপার। এগুলো আশা করি আপনারা জানেন। একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে এগুলো আপনি ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। ওকে, সো যাই হোক, আমরা পরের বাক্যে চলে আসি। ওয়েদারের ব্যাপারটা হচ্ছে যে কি না অর্থে ব্যবহৃত হয় কোনো একটা জিনিস জানার জন্য। আই এম নট শিওর ওয়েদার উই উইল বি এবল টু হিট এভরিথিং অন দি itinerary. Can you tell whether this was handwritten? ওয়েদারের ব্যাপারটা আমরা আশা করি জানেন। এই ওয়েদার শব্দটা আমরা 2টা জায়গায় ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আপনার এমবেডেড কোশ্চেন, যেটা আমরা ফার্স্ট ফেজে পড়ে আসছি, আর একটা হচ্ছে আপনার নর্মাল কোনো কোশ্চেন, নর্মাল কোনো সেন্টেন্সে আমরা কি করতে পারি, ওয়েদার শব্দটা ব্যবহার করতে পারি। যেমন ডু ইউ কেয়ার ওয়েদার আই এম ইন রোম ওয়াইল ইউ আর অন দ্য ফোন। ওয়েদারের ব্যবহারটা আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি, 2টা জায়গায়। আমরা এটা এমবেডেড কোশ্চেনে শিখেছিলাম, মনে আছে কিনা দেখুন, এমবেডেড কোশ্চেনে আমরা ওয়েদারের ব্যাপারটা শিখেছিলাম। এটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেনে আমরা এই ব্যাপারটা লিখে থাকি। ইয়েস নো কোশ্চেনে যদি কোনো ইয়েস নো কোশ্চেনকে আপনি অন্য একটা কোশ্চেনের ভিতর কিংবা অন্য একটা সেন্টেন্সের ভিতর প্রবেশ করাতে চান, তখন আমরা ওয়েদার দিয়ে ব্যবহার করি। তাহলে অন্য একটা কোশ্চেনের ভিতরও আসতে পারে, আবার কি অন্য একটা নর্মাল সেন্টেন্সেও আসতে পারে। এই ওয়েদারটাকে, এটাকে আমরা ওয়েদার, ঠিক আছে, 2ভাবে আমরা অনুবাদ করি, উচ্চারণ করি। অনেকে ওয়েদার বলে, ব্রিটিশ আর আমেরিকানে পার্থক্য কি, ওয়েদার আবার ওয়েদার এইভাবে বলে, ঠিক আছে। এই শব্দটার বিকল্প আরেকটা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি ইয়েস নো কোশ্চেনের বেলা, সেটা হচ্ছে কি ইফও ব্যবহার করতে পারি, আবার ওয়েদারও ব্যবহার করতে পারি। দ্যাট মিনস ইন্টারোগেটিভ কোশ্চেন, অর্থাৎ একটা ইয়েস নো কোশ্চেন, কোন ধরনের কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনকে আরেকটা কোশ্চেনের ভিতরে প্রবেশ করাতে চাইলে কিংবা আরেকটা নর্মাল বাক্যের ভিতরে প্রবেশ করাতে চাইলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করি। কি না স্ট্রাকচার, এটার অনুবাদ হয় কি না, যাবে কি না, খাবে কি না, এটা আমরা ব্যবহার করে থাকি। এটা ব্যবহারটা বুঝতে পেরেছেন কিনা আমরা একটা উদাহরণ দিই। যারা এমবেডেড কোশ্চেন দেখেন নাই তারা ফার্স্ট ফেজের এমবেডেড কোশ্চেন দেখে আসবেন। ধরেন আমি বললাম যে একটা কোশ্চেন বললাম, ধরেন প্রথমে আমি কোশ্চেনটা করি, যেমন ধরেন বললাম ডু ইউ ইট রাইস। এটা কি কোশ্চেন, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আমরা জানি কোশ্চেন 2 প্রকার হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে কি WH কোশ্চেন। এগুলো আমরা একদম ফার্স্ট ফেজে পড়ে আসছি। ডু ইউ ইট রাইস ইয়েস নো হতে পারে, আবার কি WH কোশ্চেন হতে পারে কোশ্চেন, কিন্তু উক্ত বাক্যটি কি একটা ইয়েস নো কোশ্চেন। এখন ইয়েস নো কোশ্চেনকে যদি আপনি অন্য একটা কোশ্চেনের ভিতর অনুপ্রবেশ ঘটাতে চান রোহিঙ্গাদের মতো, তখন ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার ভেঙে যায়, ভেঙে এখান থেকে ওয়েদার অথবা ইফ নেয়। তো আমরা একটা কোশ্চেন লিখি, ধরেন কোশ্চেন লিখলাম, একটা কোশ্চেন লিখলাম আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। এখন এই বাক্যটা এটার সাথে আমরা অ্যাড করে দেব। যখনই অ্যাড করতে যাব আই ওয়ান্ট টু নো, এই জায়গায় আর ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার থাকবে না, এই ডু এখান থেকে চলে যাবে। ডু চলে গিয়ে এখানে আসবে কি আপনার একটা ইফ, অথবা আনতে পারেন আপনি ওয়েদার, এখান থেকে যে কোনো 2টা।
যে কোনো একটা, সরি, দুইটার যে কোনো একটা। আই ওয়ান্ট নো ওয়েদার ইউ ইট রাইস, এই ক্ষেত্রে আর কোনো কোশ্চেন থাকবে না, এই ক্ষেত্রে এটা ফুল স্টপ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটা নর্মাল বাক্য। নর্মাল বাক্যে যখন আমি কোনো ইয়েস নো কোশ্চেনকে অ্যাড করব তখন আর ফুল কোশ্চেন মার্ক থাকবে না, ফুল স্টপ হয়ে যাবে এবং স্ট্রাকচারটা এরকম হবে। এইটাই আসলে এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে স্ট্রাকচারটা এখানে ব্যবহৃত হচ্ছে। এটাকে আবার আপনি এক কোশ্চেনের ভিতরেও রাখতে পারেন, ঠিক আছে? যে আপনি বলবেন ক্যান ইউ টেল মি, ধরেন আমি কোশ্চেন করলাম এবার, ক্যান ইউ টেল মি ওয়েদার ইউ ইট রাইস, তুমি ভাত খাও কি না এটা আমাকে বলবে। যেহেতু এটা কোশ্চেন, আর কোশ্চেনের ভিতর আরেকটা কোশ্চেন আমরা অনুপ্রবেশ ঘটিয়েছি, এক্ষেত্রে এটার জন্য ফুল স্টপ হবে, কিন্তু এটা তো কোশ্চেন, এই কারণে এখানে আপনার কি, এই কোশ্চেনটার কারণে এখানে একটা কোশ্চেন মার্ক থাকবে, কারণ এটা কোশ্চেন। কোশ্চেনের জন্য, এই কোশ্চেনের জন্য কোশ্চেন মার্ক থাকবে, এটা তো আর কোশ্চেন না, এই কারণে এটার জন্য ফুল স্টপ। তো ফুল স্টপ আর কোশ্চেন তো একসাথে দিতে পারবেন না, আপনাকে যে কোনো একটা দিতে হবে, সেটা হচ্ছে কি ফুল স্টপ দিয়ে দিলেই বুঝতে পারবো যে এটা আসলে ফুল স্টপের কাজ করছে এবং কোশ্চেন। ওকে, এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি যে ওয়েদারকে আমরা কিভাবে কোনো একটা এমবেডেড কোশ্চেনে ব্যবহার করি। সেই সাথে এখানে আপনি কাকে কাকে আর এমবেডেড কোশ্চেনে ব্যবহার করতে পারেন সেটাও আমরা একটু বলে দেই। দেখুন, আপনি এমবেডেড কোশ্চেনে ব্যবহার করেন যাকে যাকে ব্যবহার করেন, যেমন ইফকে ব্যবহার করেন, ওয়েদারকে ব্যবহার করেন, ওয়েনকে করেন, ওয়েয়ারকে করেন, যখন করবেন, হাউকেও করতে পারেন, হোয়াটকেও করতে পারেন। যখন আপনি এরকম এমবেডেড কোশ্চেন আকারে কোনো একটা বাক্যে এগুলোকে ব্যবহার করবেন, তখন এগুলো কনজাংশনের ভূমিকা পালন করবে, ঠিক আছে? দেখুন, এখানে একটু জটিলতা আছে, এগুলো কনজাংশনও হতে পারে, যেমন ওয়্যার শব্দটা কনজাংশন হতে পারে, আবার কিন্তু আমরা পরে আসছি ওয়্যার হচ্ছে কি একটা রিলেটিভ অ্যাডভার্ব, মনে আছে কিনা দেখুন, রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ অ্যাডভার্বের গঠন আর কনজাংশনের গঠন কি এক না? রিলেটিভ অ্যাডভার্বে সে কী করবে, একটা অ্যান্টিসিডেন্ট নেবে, আর এইখানে কি কোনো অ্যান্টিসিডেন্ট নেবে না, যেহেতু সে কনজাংশন। পার্থক্য অবশ্যই আছে, পার্থক্য ফিল করতে হবে। যারা রিলেটিভ অ্যাডভার্বের ক্লাস করেছেন সেখানে ওয়েন, ওয়্যার এগুলোকে আপনি কি দেখেছেন, রিলেটিভ অ্যাডভার্ব। যেহেতু ওরা অ্যান্টিসিডেন্ট নিয়েছে এবং এরা অ্যাডজেক্টিভ ক্লজ মেকিং করেছে, বাট এইখানে ওয়েন, ওয়্যার কনজাংশন হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে এবং এমবেডেড কোশ্চেনে যখন ব্যবহৃত হয়, তখন এগুলো হয় আপনার নাউন ক্লজ। নাউন ক্লজ, দেখুন ব্যাপারগুলো ফিল করতে পারছেন কি না। ওকে, এই ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। ন্যারেশনের ক্ষেত্রে কি স্যার কনজাংশনের ব্যাপারটা, একজন প্রশ্ন করেছেন, ন্যারেশনের ক্ষেত্রে কি কনজাংশনের ব্যাপারটা আমরা কি করতে চাচ্ছেন, মানে ইনভার্টেড কমার ভিতরে রাখবেন? ন্যারেশনের ভিতরে রিপোর্টেড স্পিচ যদি হয়, যেটা যেরকম মুখ নিঃসৃত যেটা হবে সেটাতে আপনার ইনভার্টেড কমার ভিতরে রাখবেন, মানে কারো মুখ থেকে যে ব্যাপারটা উদ্ধৃত হবে সেটা আপনি ইনভার্টেড কমার ভিতরে রাখবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওয়াই, ওয়াইও অ্যাড করতে পারেন। ওয়াই মানে সকল ডাব্লিউএস ওয়ার্ডকেই আপনি কি করতে পারবেন, এমবেডেড কোশ্চেনে ব্যবহার করতে পারবেন, তখন এরা কনজাংশনের মতো কাজ করবে, ঠিক আছে? যাই হোক, এরপরে আমরা আসি আপনার অল দো এবং দো, দুটি একই সেন্সে ব্যবহৃত হয়। অল দো এবং কি দো, এগুলো হচ্ছে যদিও, সরাসরি যদিও অর্থে এটা ব্যবহৃত হয়। অল দো দ্য পার্টি ওয়াজ ডুল, আই ওয়াজ স্টিল হ্যাপি টু সি ইউ গাইস, যদিও পার্টিটি নিস্তেজ ছিল, দুর্বল ছিল, তবু আমি তোমাদের দেখে খুশি হয়েছি। তো যদিও, তবু অর্থে অল দো এবং দো ব্যবহৃত হয়, এখানে কোনো জটিলতা নেই। অ্যাজ সুন অ্যাজ, দেখুন অ্যাজ সুন হচ্ছে ওই যে নো সোনার দেনের বিকল্প ভার্সন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, মানে ওখানে নো সোনার দেন দিয়ে আমরা বলছিলাম আসতে না আসতেই, যেতে না যেতেই, অ্যাফার্মেটিভ ফর্মে, সরি নো সোনার হচ্ছে নেগেটিভ ফর্ম, আর অ্যাজ সুন হচ্ছে পজিটিভ ফর্ম আর কি। নো সোনার হচ্ছে নেগেটিভ আর অ্যাজ সুন হচ্ছে কি পজিটিভ ফর্মে।
দেখুন, অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দ্য ট্রেন কেম, মানে যেই মাত্র না স্টেশনে আমি পৌঁছলাম সেই মাত্রই ট্রেন আসলো, বা আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন চলে আসলো, বা আমি স্টেশনে আসা মাত্রই ট্রেন চলে আসলো। জাস্ট এটা নো সোনারের বিকল্প ভার্সন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। As soon as I arrived at the station, the train came. ওকে, এইরকম যে বাক্যগুলো আছে সেগুলো অ্যাজ সুন এর ব্যাপারটা আমরা বাদ দিই। এবার আমরা চলে আসি অ্যাজ লং অ্যাজ। ঠিক আছে, যতক্ষণ, এটা হচ্ছে কি যতক্ষণ না। I will be happy as long as you remember to call me when you are gone. তুমি চলে গেলে আমাকে ফোন করার কথা যতক্ষণ মনে থাকবে, যতক্ষণ মনে থাকবে আমি খুশি থাকব। As long as it is below 60 degrees, যতক্ষণ এটা 60 ডিগ্রির নিচে থাকে, you won't catch me wearing short sleeves. আপনি আমাকে ছোট স্লিপ পরে ধরতে পারবেন না, মানে পরায় দেখবেন না। ঠিক আছে, পরা দেখবেন না, মানে যতক্ষণ না 60 ডিগ্রির নিচে এটা থাকবে তাপমাত্রাটা, ততক্ষণ আমাকে স্লিপ পরতে দেখবেন না, পড়ায় থাকবো না আমি, বা পড়তে আমাকে দেখবেন না। ইউ শুড বি এবল টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট সো লং অ্যাজ ইউ আর হ্যাপি অ্যান্ড হেলদি। দেখুন, এখানে বলছে যতক্ষণ আপনি সুখী এবং সুস্থ থাকবেন ততক্ষণ আপনার যা খুশি তা করতে সক্ষম হওয়া উচিত। আপনি যা খুশি তাই করতে চাইবেন। অ্যাজ লং অ্যাজ ইউ আর হ্যাপি অ্যান্ড হেলদি, যতক্ষণ আপনি সুখী খুশি থাকবেন, স্বাস্থ্য সুস্থ থাকবেন, ততক্ষণ আপনি যেটা ইচ্ছে সেটা করতে চাইবেন। তারপর দেখুন প্রোভাইডেড দ্যাট, এই ভার্সনটা প্রোভাইডেড শুধু এই শব্দটা ব্যবহার করা যায়, আবার সাথে একটা দ্যাট যুক্তও করা যায়। প্রোভাইডেড দ্যাট অথবা শুধু প্রোভাইডেড। দ্য ম্যানেজার উইল গিভ ইউ আ ডে অফ ওয়ার্ক, মানে ম্যানেজার তোমাকে একদিনের ছুটি দিবে। প্রোভাইডেড এই শর্তে, প্রোভাইডেড মানে যদি বা এই শর্তে, প্রোভাইডেড যদি বা এই শর্তে, ইউ গিভ আ ভ্যালিড রিজন ফর ইট, এই শর্তে যে তুমি যদি তাকে একটা ভ্যালিড রিজন দাও, বৈধ কোনো কারণ দর্শাতে পারলে তোমাকে ম্যানেজার একদিনের ছুটি দিবে। সো প্রোভাইডেড, যদি তুমি একটা বৈধ কারণ দর্শাও তাহলে তোমাকে ম্যানেজার একদিনের ছুটি দিবে। প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ার্কড হার্ড, এই শর্তে অর্থাৎ কোন শর্তে, তুমি যদি কঠোর পরিশ্রম করো, দ্য প্রফেসর মাইট কাট ইউর ফাইনাল গ্রেড সাম স্ল্যাক। তারপর দেখুন বিফোরের ব্যাপারটা হচ্ছে কি সেম, একদম থার্ড ফেজে হুবহুব আলোচনা করেছি বিফোর এবং আফটার। এগুলো নিয়ে আমি এখন রমজান মাসে বেশি কথা বলবো না। বিফোর এবং আফটার কি সেম, এটা সেম, জাস্ট বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। ইন দ্যাট, এটা দেখুন ইন দ্যাট, এটা একটু নতুন একটা ওয়ার্ড, যদিও কম প্রচলিত। ইফ আর প্রোভাইডেড এক না, দুটার মধ্যে হালকা পার্থক্য আছে। হালকা পার্থক্য বলতে কি, ইফ হচ্ছে আপনার যদি, ঠিক আছে, এটার মধ্যে অনেক কিছু আছে। ইফের মধ্যে অসম্ভব ঘটনা আছে অতীতের, বর্তমানের অসম্ভব ঘটনা আছে যেগুলো সম্ভব না। ঠিক আছে, যদি আমি রাজা হতাম তাহলে আমি এই কাজটা করতাম, ওই কাজটা করতাম। হ্যাঁ, এরকম ইফ দিয়ে আমরা অস্বাভাবিক কথাবার্তা বলে থাকি। এবং ইফের যে কথাটা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে ভাবনা চিন্তা। আর প্রোভাইডেডের মানে হচ্ছে এটা একটা শর্ত। প্রোভাইডেডের মানে হচ্ছে কি, এটা একটা শর্ত, কোনো একটা কোম্পানির শর্ত, কিংবা আমি আপনাকে শর্ত দিলাম। শর্তে শুধু প্রোভাইডেডও ব্যবহার করতে পারেন, আবার সাথে একটা দ্যাটও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনারা আমার বইটি কিনতে পারবেন প্রোভাইডেড দ্যাট, এই শর্তে যে প্রোভাইডেড দ্যাট। ঠিক আছে, এক্ষেত্রে আমি যদি ব্যবহার করি, এটা হচ্ছে একটা অনুমান, ভাবনা, চিন্তা, কিন্তু না, আমি এটা শর্ত জুড়ে দিয়েছি, এটা শর্ত। ঠিক আছে, শর্ত দিয়ে দিলাম যে যারা এই আমার বইটি নিতে চান তারা অবশ্যই আমার কোর্স করতে হবে। মানে কোর্স করার ব্যাপারটা হচ্ছে কি, প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট মাই কোর্স। প্রোভাইডেড দ্যাট এই শর্তে যে তোমাকে আমার কোর্সটা কমপ্লিট করতে হবে।
তুমি তারপর আমার বই নিতে পারবে। সো এই ব্যাপারটা হচ্ছে কি প্রোভাইডেড দ্যাট। তাহলে এটা আর এটার মধ্যে একটু পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, পার্থক্যটা একটু খেয়াল করেন। তবে কাছাকাছি আপনি অনুবাদ বাংলায় এরকম পার্থক্য হয় না, বাংলায় আপনি যদি দিয়ে অনুবাদ করতে পারেন, আবার এই শর্তে এগুলো দিয়ে অনুবাদ করতে পারেন। বাংলার ক্ষেত্রে আর তেমন ঝামেলা নেই। তো দেখুন আমরা ইন দ্যাটে চলে আসছি। আই ওয়াজ এক্সট্রিমলি লাকি ইন দ্যাট একসাথে বসলে এটা কনজাংশনে কাজ করে। ইন দ্যাট দ্য পুলিশ ডিসাইডেড নট টু চেক মাই বিলঙ্গিংস। আমি অত্যন্ত ভাগ্যবান যে পুলিশ আমার জিনিসপত্র পরীক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছে। মানে ইন দ্যাটের মানে হচ্ছে কি এই জন্য যে, বা এই বিষয়টাতে যে। ইন দ্যাট মানে হচ্ছে কি এই বিষয়টাতে যে। আই ওয়াজ এক্সট্রিমলি লাকি ইন দ্যাট এই বিষয়টায় যে দ্য পুলিশ ডিসাইডেড নট টু চেক মাই বিলঙ্গিংস, আমার আসবাবপত্র চেক না করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আর এই ব্যাপারটাতে আমি খুবই লাকি, আই ওয়াজ এক্সট্রিমলি লাকি। তারপর দেখুন নাও দ্যাট হচ্ছে এখন যেহেতু, এখন যেহেতু মানে নতুন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, হ্যাঁ, তখন আমরা বলি নাও দ্যাট আই এম 18, মানে হুট করে যে ব্যাপারটা উৎপন্ন হয় সেই ব্যাপারটা, যে এখন যেহেতু আমি 18, আমার 18 বছর হয়েছে, আই ক্যান ফাইনালি ভোট ইন মাই ফার্স্ট ইলেকশন, আমি প্রথম নির্বাচনে আমার প্রথম ভোটটি আমি দিতে পারবো। নাও দ্যাট আই এম 18, নাও দ্যাট এখন যেহেতু, ঠিক আছে, এখন যেহেতু। সো শব্দটা কখনো কখনো শুধু সো ব্যবহৃত হতে পারে, আবার কখনো কখনো দ্যাট একসাথে থাকতে পারে, ঠিক আছে, দুটাই সম্ভব। সো দ্যাট যাতে করে, আই টুক সাম পিকচার্স অন মাই ভ্যাকেশন সো ইউ কুড সি, যাতে করে তুমি দেখতে পারো। এখানে দ্যাট দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সো দ্যাট ইউ কুড সি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু সোকে পড়ে আসছি, সোকে আপনি কোঅর্ডিনেটিং কনজাংশনে পড়ে আসছেন, আবার এখানে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনেও সোকে পড়াচ্ছি। দেখুন সো কিন্তু ফ্যান ভয়েসও ছিল, মানে আছে কিনা দেখুন, ফ্যান ভয়েস। এই কারণে সো এর কনজাংশনের ব্যবহার, কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার কম দেখা যায়। যেহেতু সোকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বেশি ব্যবহার করি, এই কারণে কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার হিসেবে কম দেখা যায়। তবে পার্থক্য দুটার মধ্যেই কিন্তু আছে। সো যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন এর মানে হয় যাতে করে তুমি এটা পাও, আমি তোমার জন্য এত কষ্ট করেছি যাতে তুমি সুখে থাকো। আর কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যদি সো ব্যবহৃত হয়, এটা হচ্ছে ফলাফল দেয়। কি দেয়? ফলাফল। আমি অনেক পরিশ্রম করেছি তাই আমি বিসিএস ক্যাডার হয়েছি, এটা হচ্ছে কি ফলাফল। তাই, অতএব, সুতরাং, ঠিক আছে, ফলাফল, রেজাল্ট দেয়, ঠিক আছে। তুমি চুরি করেছো, অতএব তুমি শাস্তি পাবে। এগুলো হচ্ছে সো এর কাজ, যেগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনে ব্যবহৃত হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশনে হবে যাতে করে। এক্ষেত্রে সো থাকতে পারে, আবার সো এর সাথে আপনার একটা দ্যাটও থাকতে পারে। সো দ্যাট একসাথে থাকলে তো বুঝবেনই, সো দ্যাট মানে যাতে করে। আর যদি একসাথে না থাকে তাহলে শুধু সো ব্যবহার করে আপনার সেন্টেন্সটা লিখতে হবে। সো দ্যাট। এরপর দেখুন গিভেন দ্যাট এটা একটা কনজাংশন, ঠিক আছে, এটার একটা মাল্টিফাংশনাল ব্যবহার আছে, এটা পত্রিকায় বহুল ব্যবহৃত একটা শব্দ। গিভেন দ্যাট। অথবা আপনি এভাবে লিখতে পারেন গিভেন সামথিং, গিভেন সেন্টেন্স, শুধু গিভেনও লিখতে পারেন, ঠিক আছে। এই কনজাংশনটাকে আমরা দুটাভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অলদো, যদিও অর্থে ব্যবহার করতে পারি, সত্ত্বেও অর্থে ব্যবহার করতে পারি গিভেনকে। আই এম সেন্সিবল উইথ মানি গিভেন দ্যাট আই ডিডন্ট আর্ন দ্যাট মাচ, মানে কি টাকা পয়সার ব্যাপারে আমি খুব সচেতন, খুবই সেন্সিবল। গিভেন দ্যাট, যদিও আমি তেমন একটা ইনকাম করি না। এখানে গিভেন দ্যাট হচ্ছে কি যদিও আমি তেমন একটা ইনকাম করি না, তবেও আমি টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন। দ্বিতীয় ব্যবহার হচ্ছে কনজিউমিং দ্যাট, এটা বেশিরভাগ সময় ব্যবহৃত হয়। কনজিউমিং দ্যাট মানে হচ্ছে কি টেকিং দ্যাট ফ্যাক্ট ইনটু অ্যাকাউন্ট, কোনো একটা জিনিস হিসাবে নিয়ে
ভাবনায় নিলে আমরা বলি না যে এই বিষয়টাকে যদি আমরা একটু জোর দেই, হ্যাঁ, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে পদত্যাগ করেছে এই ব্যাপারটা যদি আমরা হিসাবে নেই, তাহলে বাংলাদেশ খুব ভালো একটা দেশ। কারণ বাংলাদেশে আমাদের সরকার স্টেবল, বাংলাদেশে আমাদের সরকার টানা 3-4 বার করে থাকতে পারে, আর পাকিস্তানে কোনো সরকার এই পর্যন্ত তার মেয়াদ পরিপূর্ণ করতে পারে নাই। সো এই বিষয়টাকে যদি আমরা হিসাবে নেই, ওই রকম ক্ষেত্রে আমরা কথা বলি না, ওই কথাগুলোর ক্ষেত্রে আপনি গিভেন দ্যাটকে ব্যবহার করবেন। কনজিউমিং দ্যাট, টেকিং দ্যাট ফ্যাক্ট ইনটু অ্যাকাউন্ট, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট। গিভেন দ্যাট বলে এগুলোর পরিবর্তে লিখতে পারেন, অথবা আপনি এটাও লিখতে পারেন কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট। তো দেখুন, গিভেন দ্যাট ইট ইজ এ মেজরিটি মুসলিম কান্ট্রি, গিভেন দ্যাট ইট ইজ এ মেজরিটি মুসলিম কান্ট্রি মানে এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এটা যদি আমরা একটু নিয়ে ভাবি বা এটা যদি নিয়ে আমরা একটু দেখি বা এটাকে যদি আমরা হিসাবে নেই, এটা যদি আমরা মাথায় রাখি, তাহলে বলতে হয় proteins such as beef and poultry feature more prominently on menus. এই বিষয়টা মাথায় রাখলে, ভাবলে, এই বিষয়টা যদি চিন্তা করি যে বাংলাদেশ একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তাহলে গৃহপালিত চতুষ্পদ প্রাণী অথবা হাঁস মুরগির মতো প্রাণীজ প্রোটিন খাবারের তালিকায় উল্লেখযোগ্য পরিমাণে থাকার কথা, ঠিক না? যদি আমরা এটাকে যদি আমরা ভাবি যে বাংলাদেশ তো একটা মুসলিম কান্ট্রি, যদি এটাকে ভাবি তাহলে আমরা তো প্রচুর মাংস খাই, গরু, হাঁস, মুরগি, খাসি সব খাই, তাহলে প্রোটিনের পরিমাণ তো আমাদের বেশি থাকার কথা। এই আর কি, মানে বিবেচনা করে ভেবে এইরকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। পত্রিকায় একটা সেন্টেন্স এসেছিল, দেখুন, রোড অ্যাক্সিডেন্টস আনফর্চুনেটলি হ্যাভ বিকাম কোয়াইট এ নর্ম ইন বাংলাদেশ গিভেন দ্যাট হার্ডলি এ ডে পাসেস উইদাউট সাম, গিভেন দ্যাট হার্ডলি এ ডে। তাহলে দেখুন, সড়ক দুর্ঘটনা দুর্ভাগ্যক্রমে একেবারে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সাধারণ হয়ে গেছে বাংলাদেশে। এটা বিবেচনায় নিলে বা এটা নিয়ে যদি ভাবি যে একটি দিন কাটে না খতরনাক কিছু সংবাদ আর চিত্র ব্যতীত ইন দ্য মিডিয়া, গণমাধ্যমে, মানে গণমাধ্যমের কোনো একটা খবরে সড়ক ঘটনা ঘটে নাই, এইরকম একটা দিন আমরা পাই নাই, এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে আমাদের বলতে হয় সড়ক দুর্ঘটনা একটা মৃত্যু ও ধ্বংসযজ্ঞ। যেমন দেখুন, আমরা যদি এটাকে সাজিয়ে অনুবাদটা দেখাই, এই বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা করি যে গণমাধ্যমে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যু ও ধ্বংসযজ্ঞের খতরনাক কিছু সংবাদ আর চিত্র ব্যতীত আমাদের একটা দিনও কাটছে না, এই বিষয়টা নিয়ে যদি আমরা ভাবি বা একটু চিন্তা করি, তাহলে বলা যায় দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ সড়ক দুর্ঘটনা একেবারে সাধারণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে, মানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে, এটা নিয়ম হয়ে গেছে, সড়ক দুর্ঘটনা ঘটবেই, ঠিক আছে, এটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। যাই হোক, পরের যে ব্যাপারটা দেখুন, ইন অ্যাজ মাচেস, এটাও কখনো কখনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তবে এটা রেয়ার, ঠিক আছে। ইন অ্যাজ মাচেস মানে হচ্ছে বিকজ আর ইন কনসিডারেশন অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট would not be true to say he had retired from this farm, মানে এটা বলা সত্য হবে না যে তিনি এই ফার্ম থেকে অবসর নিয়েছেন। ইন অ্যাজ মাচেস, কারণ অথবা এটি ভাবলে বা এটি বিবেচনা করলে, এটার মানেও কিন্তু বিবেচনা করলে বা এটা নিয়ে যদি আমরা একটু দেখি, তার এই ব্যাপারটা যদি আমরা একটু কনসিডার করি বা তার এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু ভাবি যে হি স্টিল ডাজ এ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ফর আস, তিনি এখনও আমাদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করেন, এই ব্যাপারটা যদি আমরা ভাবি, তাহলে ইট উডন্ট বি ট্রু, এটা সত্য হবে না, এটা বলা সত্য হবে না, বলা ঠিক হবে না যে সে আসলে কাজ থেকে রিটায়ার্ড নিয়েছেন, সে যেহেতু এখনও কাজ করে। হ্যাঁ, ইন অ্যাজ মাচেস মানে এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু ভাবি, ইন অ্যাজ মাচেস। তারপর দেখুন, আরেকটা সেম ক্যাটাগরির কনজাংশন আছে, সেটা হচ্ছে ইন সো ফার এস, টু দ্য এক্সটেন্ট অর ডিগ্রি দ্যাট, ইন সো ফার এস টু দ্য এক্সটেন্ট অর ডিগ্রি দ্যাট, এই পরিমাণে, এই মাত্রায় যে, শি হ্যাড ডান হার বেস্ট টু কমফোর্ট হিম, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করল। ইন সো ফার এস শি ওয়াজ এইবল, যতটুকু, ইন সো ফার এস যতটুকু, যেই মাত্রায় যতটুকু সম্ভব ছিল তার, ইন সো ফার এস শি ওয়াজ এইবল টু কমফোর্ট হিম, এখানে
টু দিয়ে আপনি বাক্যটা আরও বাড়াতে পারতেন, যেহেতু রিপিট হবে সে কারণে রিপিট করার দরকার নেই। টু কমফোর্টকে আপনি এখানে রিপিট করবেন না, রিপিট করার দরকার নেই। শি হ্যাড ডান হার বেস্ট টু কমফোর্ট হিম, সে তার সর্বোচ্চটুকু করেছে তাকে শান্ত করার জন্য। ইন সো ফার অ্যাজ, যতটা সম্ভব। শি ওয়াজ এইবল, যতটুকু সে সম্ভব ছিল করার। তারপর দেখুন জাস্ট এসকেও আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। জাস্ট এস জাস্ট আগেরটার মতো আর কি, যেমন যেভাবে জাস্ট এস, ওই যে অ্যাজের আগে জাস্ট ব্যবহার করার ব্যাপারটা, এটা আমরা অলরেডি পড়ে আসছি। অনলি এটাকেও আপনি কি করতে পারেন, কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারেন। আই উড ইনভাইট ফ্রান্সিস টু দ্য পার্টি, আমি ফ্রান্সিসকে আমন্ত্রণ জানাতাম। অনলি আই ডোন্ট ওয়ান্ট হার হাজব্যান্ড টু কাম, এখানে অনলির মানেটা একটু ভালো করে ফিল করতে হবে। অনলি যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন এটার মানেটা আসলে এইরকম, বাট আই উইল নট বিকজ, আই উইল নট বিকজ মানে প্রথম যে কাজটা আপনি করতে চেয়েছেন বা করতে চান সেটা আপনি করেন নাই, কেন না, এই কারণে। এটার অর্থ দিবে অনলি। অনলির অর্থটা উদ্ধার করাটা একটু টাফ। দেখুন, আই উড ইনভাইট ফ্রান্সিস টু দ্য পার্টি, আমি ফ্রান্সিসকে এই পার্টিতে ইনভাইট করতাম, আমন্ত্রণ জানাতাম। বাট আই উইল নট, কিন্তু আমি করি নাই। হ্যাঁ, আর না করার একটাই কারণ, বিকজ আই ডোন্ট ওয়ান্ট হার হাজব্যান্ড টু কাম, আমি চাই নাই যে তার হাজব্যান্ডও আমার পার্টিতে আসুক। মানে আমি মনে করেন আপনি কোনো আপনার একটা নিব্বান নিব্বিকে আপনি ইনভাইট করবেন, বা ধরেন তার এখন বিয়ে হয়ে গেছে, আপনি তাকে ইনভাইট করলে কি করবে, সে তার হাজব্যান্ডকে নিয়ে আপনার বাসায় আসবে। তো আপনি চাচ্ছেন না তার হাজব্যান্ড সহ আপনার বাসায় আসুক, তো আপনি বলছেন কি যে আমি তাকে ইনভাইট করতাম কিন্তু করি না, এই জন্য যে তাকে ইনভাইট করলে সে তার হাজব্যান্ডকে নিয়ে হাজির হবে, সো তাকে ইনভাইট না করাটাই বেটার মনে করলাম, করি নাই। এই ক্ষেত্রে অনলির ব্যাপারটা ঠিক আছে। অনলি আই ডোন্ট ওয়ান্ট হার হাজব্যান্ড টু কাম, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে যে আমি চাই না তার হাজব্যান্ড আমার এখানে আসুক, কেবল এই একটা কারণে আমি তাকে ইনভাইট করিনি। আরেকটা উদাহরণ দেখেন, আই উড কল হিম মাইসেলফ, আই উড কল হিম মাইসেলফ অনলি, আমি নিজে তাকে কল করতাম বা নিজে তাকে ডাকতাম। আই উড কল হিম অন মাইসেলফ, আমি তাকে কল করতাম, আমি নিজেই তাকে কল করতাম বা ডাকতাম। অনলি আই এম অ্যাট ওয়ার্ক অল ডে, অনলি মানে হচ্ছে কি এখানে কল করার কথা বা ভাবতেছি আমি কল করব কিন্তু করি নাই, কেন করি নাই, এটার কারণ হচ্ছে অনলি, যে আই এম অ্যাট ওয়ার্ক অল ডে, আমি সারাদিন কাজে ছিলাম এই কারণে আমি তাকে কল করিনি। তাহলে অনলির মানেটা বুঝতে পেরেছেন। দিস ফ্যাব্রিক্স ইজ সিমিলার টু উল, মানে উলের মতো, এই ফ্যাব্রিক্সটা প্রায় উলের মতো। অনলি, অনলি চিপার, অনলি চিপার, অনলি অ্যাকসেপ্ট দ্যাট ইট ইজ চিপার, মানে হচ্ছে কি যে উলের মতো কিন্তু উল না। ফ্যাব্রিক ইজ সিমিলার টু উল, উলের মতো কিন্তু উলের মতো না, কেননা এটা সস্তা, কারণ এটা সস্তা এই কারণে এটা উল হবে না। মানে একটা কাপড় আপনি দেখছেন, দেখে বলতেছেন এটা উলের মতো হতে পারে, কিন্তু যখনই আপনি দাম শুনলেন যে এটা সস্তা, তখন আপনি বলতেছেন না এটা যেহেতু সস্তা এটা উলের মতো হবে না, এরকম আর কি। মানে যে কথাটা আপনি বলেছেন সেই কথাটাকে আপনি নেগেটিভ করবেন, তারপর বলবেন এই কারণে আমি তাকে আমার পার্টিতে স্বাগতম জানাতাম, ইনভাইট করতাম কিন্তু করি নাই, কেবল এই কারণে যে তাকে ইনভাইট করলে তার হাজব্যান্ড সহ হাজির হবে। ঠিক আছে, ওকে, এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন, কখনো কখনো শুডকে আমরা ইনস্টেড অফ ইফের পরিবর্তে ব্যবহার করতে পারি। শুডকে ইফের পরিবর্তে ব্যবহার করা, যেমন ধরুন ইফ শি শুড কাম আস্ক হার টু ওয়েট, ইফ শি শুড কাম আস্ক হার টু ওয়েট, এমন হচ্ছে কি যদি সে আসে তাকে অপেক্ষা করতে বলুন। ইফ শি শুড কাম মানে যদি সে আসে এরকমটা হয়, যদি সে আসার কথা, তার আসার কথা থাকে, তার আসার উচিত হয় এরকম। এখানে শুডের অর্থ উচিত, অনেকে অনুভব করবেন, কিন্তু ব্যাপারটা উচিত, কিন্তু মানে ব্যাপারটা কীভাবে অনুভব করতে হবে যে ইফ শি শুড কাম মানে তার আসার মতো হয়,
উচিত হয়, তার আসার মতো যদি ব্যাপারটা হয় তাহলে সে আসবে। আস্ক হার টু ওয়েট, তাহলে তাকে ওয়েট করতে বলুন। তো এই ক্ষেত্রে আপনি এই বাক্যটা ইফ দিয়ে লিখতে পারতেন, আমি ইফ দিয়ে লিখেছি, কিন্তু এই বাক্যটাকে আপনি ইফ ছাড়াও লিখতে পারবেন। কিভাবে? এখানে এই শুডটা জাস্ট আপনি যদি সাবজেক্টের পূর্বে নিয়ে আসেন, অনেকটা হ্যাডের মতো। হ্যাডকে যখন আপনি সাবজেক্টের পূর্বে নিয়ে আসেন তখন এটা কি হয়ে যায়? আপনার কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায় না? ঠিক এইরকম। সো শি ইজ আনলাকলি টু কাম, বাট ইফ শি কাম আস্ক হার টু ওয়েট। তার আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু বাট ইফ, যদি শি কামস, যদি সে আসে, আস্ক হার টু ওয়েট, তাকে অপেক্ষা করতে বলুন। তো এই ধরনের বাক্যে আমরা কি করি? বাক্যগুলোকে ঘুরিয়ে ফেলি। যেমন শুড ইট রেইন, দেয়ার উইল বি নো পিকনিক টুডে। এর মানে হচ্ছে কি, ইফ ইট শুড রেইন, ইফ ইট শুড রেইন, যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে বা সম্ভাবনা আছে, এরকম হয়, দেয়ার উইল বি নো পিকনিক টুডে, তাহলে কোনো পিকনিক হবে না। ঠিক আছে? তো শুড ইট রেইন, শুড ইট রেইন মানে আমরা ভাবতেছি যে বৃষ্টি হবে না, কিন্তু যদি হয়। শুড ইট রেইন মানে হচ্ছে কি, যদি বৃষ্টি হয়, দেয়ার উইল বি নো পিকনিক টুডে, তাহলে কোনো পিকনিক হবে না। এর মানেটা হচ্ছে কি, বৃষ্টি আসার সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই, শুড ইট রেইন, যদি এসে যায় তাহলে কোনো পিকনিক হবে না। শুড শি ফেইল দ্য টেস্ট, তার ফেল করার ব্যাপারে সম্ভাবনা নাই, কিন্তু যদি ফেল করে ফেলে, শুড শি ফেইল দ্য টেস্ট, শি উইল লুজ হার জব, সে তার জব হারিয়ে ফেলবে, সে আর জব পাবে না। ইনস্টেড অফ শুড উই ক্যান ইউজ হ্যাপেন ইন দ্য ইফ ক্লজ। কখনো কখনো আমরা হ্যাপেনও ব্যবহার করতে পারি। ইফ ইউ হ্যাপেন টু মিট জন, দেখুন ইফ ইউ হ্যাপেন টু মিট জন, এটাও কিন্তু যদির অর্থই, মানে যদি এরকমটা হয়ে যায়, যদি এরকমটা ঘটে যায়। ইফ ইউ হ্যাপেন টু মিট জন, জনের সাথে তোমার যদি দেখা হয়েই যায়, টেল হিম দ্যাট দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড, মিটিংটা কী হয়েছে? পোস্টপোন হয়ে গেছে। অর আপনি হ্যাপেন টু না লিখে বলতে পারেন, ইফ ইউ শুড মিট জন, জনের সাথে যদি তোমার দেখা হয়ে যায়, টেল হিম দ্যাট দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপন্ড। আবার আপনি শুড এবং হ্যাপেন দুইটা একসাথে লিখতে পারেন। ইফ ইউ শুড হ্যাপেন টু লুজ ইউর জব, যদি এমনটা ঘটে যায় যে তোমার চাকরি চলে যাচ্ছে, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে তখন? ইফ ইউ শুড হ্যাপেন টু লুজ ইউর জব, হোয়াট উইল ইউ ডু, যদি এমনটা ঘটে যায় যে তোমার চাকরি তুমি হারিয়ে ফেলেছো, তাহলে তুমি কি করবে? ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখাবো সাবঅর্ডিনেটিং কনজাংশন ভার্সেস রিলেটিভ প্রোনাউন। যারা একটু কনফিউশনে আছেন রিলেটিভ প্রোনাউন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে, তো কনজাংশন নিয়ে যে কনফিউশনটা, সেটা দূর করার জন্য একটা উপায়, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে ভালো করে শিখবেন, তাহলে আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলাবেন না। রিলেটিভ প্রোনাউন কী করে? আপনার একটা অ্যান্টিসিডেন্ট নেয়। দে অ্যাক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ডিপেন্ডেন্ট ক্লজ, দে ক্যান মেক অ্যাডজেক্টিভ ক্লজ। দেখুন, ডিপেন্ডেন্ট রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন যে ক্লজ তৈরি করে, তারা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তারা অ্যাডজেক্টিভ ক্লজ মেকিং করতে পারে, তারা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বাট এরা সাবঅর্ডিনেটিং কনজাংশন কখনোই সাবজেক্ট হয় না, সাবঅর্ডিনেটিং কনজাংশন কখনোই অ্যাডজেক্টিভ ক্লজ হয় না, এরা অ্যাডভার্ব ক্লজ হতে পারে, নাউন ক্লজও হতে পারে, নাউন ক্লজও মেকিং করতে পারে, আবার অ্যাডভার্বও মেকিং করতে পারে। ঠিক আছে, এই পার্থক্যগুলো একটু দেখবেন। আর রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন ব্যবহৃত হয় তখন অ্যান্টিসিডেন্ট থাকে, এই ব্যাপারটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকে। ঠিক আছে, তো আমরা এখানে সকল সাবঅর্ডিনেটিং কনজাংশন একটা সিরিয়াল দেওয়া হয়েছে। অ্যাজ ক্যাটাগরি হচ্ছে রিজন ক্যাটাগরি, এক্সাম্পল হচ্ছে এরকম, বিকজ রিজন ক্যাটাগরি, ইন অর্ডার দ্যাট রিজন ক্যাটাগরি। রিজন ক্যাটাগরির সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর দেখুন কনসেশন ক্যাটাগরি, কনসেশন ক্যাটাগরি হচ্ছে কি ছাড় দেয়া, কনসেশন অ্যান্ড কম্প্যারিজন, কনসেশন অ্যান্ড কম্প্যারিজন, দো, ওয়্যার এজ, ওয়াইল, ইভেন ইফ। কন্ডিশন ক্যাটাগরির সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেওয়া আছে এবং পাশে উদাহরণ দেওয়া আছে। প্লেস রিলেটেড কনজাংশন, টাইম রিলেটেড কনজাংশন, এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবেন। এবার দেখুন আমরা যেটাতে আসছি, যেটা নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে, সেই ব্যাপারটাতে একটু যাই। সেটা হচ্ছে কি যে আপনি কখন কনজাংশন ব্যবহার করবেন আর কখন প্রেপোজিশন ব্যবহার করবেন। যেমন দেখুন, বিকজ হচ্ছে কনজাংশন, আর বিকজ অফ, ডিউ টু হচ্ছে প্রেপোজিশন।
ডিউ টু বিকজ অফ হচ্ছে কি প্রেপোজিশন, তার মানে বিকজের পর আসবে একটা সেন্টেন্স, আর বিকজ অফ আর ডিউ টু এর পরে আসবে কি ভার্বের আইএনজি। বাট অলদো ইভেন দো হচ্ছে আপনার কি কনজাংশন, আর ডেসপাইট ইনস্পাইট অফ হচ্ছে প্রেপোজিশন। আপনি এটা দিয়েও লিখতে পারবেন, এটা দিয়েও লিখতে পারবেন। এটা দিয়ে লিখলে কি করতে হবে, ক্লজ লিখতে হবে, আর এটা দিয়ে লিখলে ফ্রেজ লিখতে হবে। যেহেতু এটা প্রেপোজিশনের পর ভার্বের আইএনজি হবে। যেহেতু এটা কনজাংশনের পর একটা ক্লজ আসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইপের একটা ক্লজ আসবে, ঠিক আছে। আর এগুলোর ক্ষেত্রে আপনি কনজাংটিভ অ্যাডভার্ব ইউজ করতে পারেন, সেটা হচ্ছে হাউএভার, অ্যাজ এ রিজাল্ট, দেয়ারফর। কনজাংটিভ অ্যাডভার্ব কোনরা কারা, আমরা কিন্তু এগুলো পরে আসছি থার্ড ফেজে। কনজাংটিভ অ্যাডভার্ব কিন্তু কোনো কনজাংশন নয়, এটা হচ্ছে জাস্ট কানেক্টর হিসেবে কাজ করে। ওকে, এই ব্যাপারটা খেয়াল করবেন। তারপরে দেখুন কন্ট্রাস্ট হচ্ছে কি, কন্ট্রাস্ট হচ্ছে আপনার এই পক্ষে ওই পক্ষে। কন্ট্রাস্টের জন্য আপনি কোনো প্রেপোজিশন পাবেন না। এডিশনের ক্ষেত্রেও আমরা প্রেপোজিশন অ্যাড করি না, আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি। এখানে এক্সাম্পল দেয়া আছে কিছু, যেমন প্রেপোজিশন অ্যাকর্ডিং টু, ইন টার্মস অফ, ইন কেস অফ, এক্সেপ্ট ফর, অ্যাপার্ট ফ্রম, ইনস্টেড অফ, এগুলো হচ্ছে আপনার প্রেপোজিশন। প্রোভাইডেড দ্যাট, আনলেস, ইন কেস, এগুলো হচ্ছে কনজাংশন। সিমিলারলি, লাইকওয়াইজ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ইন কনক্লুশন, এগুলো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে, সো আশা করি এই পর্যন্ত ব্যাপারগুলো বুঝেছেন। আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। একজন বলছেন আজকের ক্লাস লং হয়ে যাচ্ছে। ক্লাস শুধু দেখতেছেন সেটাই লং হয়ে যাচ্ছে, আমি যে করাচ্ছি ভাই। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা নিয়েছি, সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশনের মারপ্যাচ। সেই সাথে যারা ইতিপূর্বের ক্লাসগুলো করেছেন, আগের ক্লাসগুলো করেছেন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের সাথে আরও কি কি ভেজাল থাকতে পারে সেগুলো আমরা ক্লিয়ার করেছি। সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন এক না। সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিং কনজাংশন এক না। তারপর কনজাংশন আর রিলেটিভ প্রোনাউন এক না। কনজাংশন আর প্রেপোজিশন এক না। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার দেখলাম আমরা, অনেকগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা এখানে ইউজ করেছি। পিডিএফে খুব সুন্দর করে লেখা আছে, অনুবাদ করা দেয়া আছে। ব্যাপারগুলো পড়বেন, ফিল করবেন, তাহলে আপনার মাথায় আসবে, নয়তো মাথার উপর দিয়ে যাবে। এই ক্লাসটা করার জন্য অবশ্যই আগের ক্লাসগুলো করে আসতে হবে। কোঅর্ডিনেটিং, কোরিলেটিং, তারপর হচ্ছে প্রেপোজিশন, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাজেক্টিভ, এই ধরনের টপিকসগুলো। তারপর হচ্ছে রিলেটিভ ক্লজ, তারপর হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, তারপর হচ্ছে কি এমবেডেড কোশ্চেন, হিবিজিবি অনেক পড়া, বুঝছেন। যদি আপনি আগের পড়াগুলো, আমরা কিন্তু এখানে শুধু আজকে আসে নাই, আমরা ক্লাস করাচ্ছি সেই কবে থেকে ক্লাস করাতে করাতে এখানে আসছি। এখনও যদি হিবিজিবি লাগে, মাথায় যদি গোলমাল লাগে, তাহলে আপনাকে অনেক পড়তে হবে। আগের ক্লাসগুলো, সেই সাথে আগের পড়া পিডিএফ থেকে পড়তে পারবেন। পিডিএফ থেকে আগের পড়াগুলো পড়ে খুব সুন্দর করে গুছিয়ে নেবেন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। আর আপনাদের জন্য বই আসতেছে, যারা বই নেবেন, প্রোভাইডেড দ্যাট, শর্ত কি, বই নিতে হলে কোর্স ফি সম্পূর্ণ পরিশোধ করতে হবে আপনাদের, যারা এই বেঁচে আছেন। পুরাতন যারা এখন রিসেন্টলি শেষ করবেন কোর্স, তারা কোর্স কমপ্লিট করতে হবে। আর ক্লাসগুলোতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে খুব সুন্দর করে আপনার বইয়ের মধ্যেই এখানে কিউআর কোড দেয়া থাকবে, 2টা কিউআর কোড দেয়া থাকবে। অর্থাৎ এইখানে প্রথম কিউআর কোডে আপনি এই ক্লাসগুলো, যে ক্লাসগুলো আমরা দেখেছি, এই ক্লাসগুলো একাধিক ক্লাস দেয়া আছে। মনে করেন আজকের ক্লাস এটা 17তম বেচ পর্যন্ত 17টা ক্লাস অ্যাড করা থাকবে মোটামুটি। তো 17টা ক্লাসের মধ্যে আপনার যেটা ভাল লাগে সেটা আপনি করবেন, সেটা করে এই ক্লাসটা ক্লিয়ার করবেন।
তারপর আপনি 5-এর ই এর উপর ক্লাস টেস্টের কিউআর কোড যখন আপনি স্ক্যান করবেন তখন আপনি ওই ক্লাসের উপর যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা আপনি দিয়ে ফেলবেন, ঠিক আছে। এর আগে যেটা করতে পারেন সেটা হচ্ছে 5-এর ই যে বইটা আপনার কাছে থাকবে, 5-এর ই এর ক্লাসটা আপনি কি করলেন, বই থেকে পিডিএফ থেকে পড়লেন, ঠিক আছে, পড়ে ফেললেন। এখন পড়ে যদি কোনো কিছু না বুঝেন তাহলে লাইভ ক্লাসের সহায়তা নেবেন, এবং যারা ক্লাসে আছেন, যারা বই নেবেন, তারা সব সময় ক্লাসগুলো করতে পারবেন। নির্ধারিত একটা টাইমে এই ক্লাসের লিঙ্কে আজকে যে ফ্রেশ ক্লাসটা হচ্ছে সেটারও লিঙ্ক পাবেন, ভবিষ্যতে যে ফ্রেশ ক্লাসগুলো হবে সেটারও আপনি লিঙ্ক পাবেন এই কিউআর কোডে, ঠিক আছে। আজকে যেটা হচ্ছে সেটাও পাবেন, ভবিষ্যতে যেটা হবে সেটাও পাবেন, অতীতে যেটা হয়ে গেছে সেটারও লিঙ্ক পাবেন। মানে সব ক্লাস এখানে অ্যাড হবে। 5-এর ই এর উপর যতগুলো ক্লাস হবে, ঠিক আছে, সব এখানে থাকবে। 5-এর ই এর উপর কোনো কনফিউশন থাকলে, ধরেন কোনো কনফিউশন আছে কোনো একটা কোশ্চেন নিয়ে, সো সেই কোশ্চেনের আনসারটাও আপনি এই লিঙ্কের মধ্যে থাকবে। অর্থাৎ ধরেন আপনি ভবিষ্যতে কোনো একটা কোশ্চেন করলেন আমাদের গ্রুপে, যে কোশ্চেনটা আমি পারি নাই কী হবে, তখন ধরেন সলিউশন উপর কোনো একটা ছোটো একটা কোশ্চেন করলেন যেটা আপনার উত্তর দেওয়া দরকার, তো সেই কোশ্চেনটারও রেকর্ডেড ভার্সন এই লিঙ্কটার মধ্যে আমি অ্যাড করে দিব। কথা বলছেন? তার মানে এটা সবসময় আপডেট থাকবে। অর্থাৎ এই কিউআর কোড স্ক্যান করলেই এখানে আপনি সকল ক্লাসগুলো প্লেলিস্ট আকারে একটা প্রশ্ন, তারপর সলিউশন, তারপর লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সব এখানে থাকবে। আপনি যেটা ইচ্ছা সেটা দেখে নেবেন। আর এই জায়গায় আপনি কি করবেন, কিউআর কোড স্ক্যান করে আপনার ওই ক্লাসের ক্লাস টেস্ট দিবেন। যত আপডেটই হোক, যত চেঞ্জ করাই হোক, এগুলো আপনি সবসময় আপডেটটাই পাবেন, ঠিক আছে। সো আপনি একবার বইটা নিলে বইয়ের মাধ্যমে আপনি সারা জীবন অ্যাক্সেস পাবেন, ঠিক আছে। এখন সারা জীবন আপনাকে ক্লাস করাতে হবে এরকম না, আপনার দরকার আপনি করলেন, ঠিক আছে। আপনার ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তারাও এই লিঙ্ক দিয়ে ক্লাস করতে পারবে, ঠিক আছে। তার মানে এই লিঙ্ক দিয়ে ক্লাস করতে পারবে, এই লিঙ্ক দিয়ে আপনি ক্লাস টেস্টে অংশগ্রহণ করতে পারবে। কথা বুঝছেন? সো এই ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। সো বই কবে আসবে? বই প্রসেসিং, প্রিন্টিংয়ে চলে গেছে। আপনারা প্রি অর্ডার করতে পারেন, লিখে মানে প্রি অর্ডার করে রাখলে আমরা বই আসার সাথে সাথে আপনাদের পাঠিয়ে দিব কুরিয়ারে, ঠিক আছে। কি করবেন? বই অর্ডার করার জন্য অবশ্যই কোর্স ফি কমপ্লিট থাকতে হবে। কোর্স ফি কমপ্লিট করা হলে আপনি বইয়ের বইয়ের মূল্য হচ্ছে 550 আর কুরিয়ার ফি হচ্ছে 50। এই 600 টাকা আপনাকে পেইড করে ইনবক্সে নক করবেন। ইনবক্সে নক করলে আপনি বইটা পাবেন। আপনারা যারা আগে বই নিয়েছেন তারা কিউআর কোডগুলো আমরা পিডিএফ আকারে আপনাদেরকে দিব। যারা আগে বই নিয়েছেন, ঠিক আছে, কিউআর কোডগুলো পিডিএফ আকারে দিব। আপনি ওই পিডিএফ থেকে কিউআর কোড স্ক্যান করে ক্লাসগুলো অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আশা করি ব্যাপারগুলো বুঝাতে পেরেছি। হ্যাঁ পাবেন, সুবিধা পাবেন না বলি নাই তো, সুবিধা পাবেন, তবে কিউআর কোড তো আর আপনাদের বইয়ে এখন দিয়ে দিতে পারবো না, ঠিক না। এটা যেহেতু আপডেট হয়েছে, কিউআর কোড তো আর দিতে পারবো না। যেটা করতে পারি সেটা হচ্ছে কিউআর কোডের একটা পিডিএফ ভার্সন আপনাদেরকে দিব, সেটা আপনি বসে বসে কিউআর কোড স্ক্যান করে দেখে নিলেন, এই আর কি। ওকে, সো আজকে এ পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো করে ক্লাসগুলো করবেন, শিখবেন।